গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আহ, আজকে আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর দ্বিতীয় লেকচার নিব। আর মোট লেকচার সংখ্যা হবে 20। তোমরা এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে আশা করি সেগুলো ভালোভাবে বাসায় পড়েছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি আজকে আমাদের আলোচনার শুরুতেই রয়েছে বিচ্যুতিকোণ। বিচ্যুতিকোণ কি সেটি আমরা আলোচনা করব। শুরুতেই আমরা একটু সংজ্ঞাটা পড়ি যে বিচ্যুতিকোণ কাকে বলে। আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়ে, তাই না? আমরা এখানে প্রিজমের মাধ্যমে বিচ্যুতিকোণের ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আলোকরশ্মি প্রিজমে আপাতিত হয়ে প্রতিসরণের পর যখন নির্গত হয়, তখন আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় না। ঠিক আছে? অর্থাৎ প্রিজমে আপাতিত হয়ে যখন নির্গত হয় তখন দুইটা রশ্মি, আপাতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় না। নির্গত রশ্মি আপাতিত রশ্মি থেকে যে কোণে বিচ্যুত হয়, নির্গত রশ্মি আপাতিত রশ্মি থেকে যে কোণে বিচ্যুত হয়, অর্থাৎ আপাতিত রশ্মি ও নির্গত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতিকোণ বলে। নির্গত রশ্মি ও আপাতিত রশ্মির অন্তর্ভুক্ত কোণকে বিচ্যুতিকোণ বলে। বিচ্যুতিকোণের এখানে একটি সমীকরণ দেওয়া হয়েছে, I1 প্লাস I2 মাইনাস এ। এখানে I1 দ্বারা হচ্ছে আপাতন কোণ, তাই না? আপাতন কোণ, প্রথম পৃষ্ঠের আপাতন কোণ। আর I2 দ্বারা কি বুঝাইছে? নির্গত কোণ। ঠিক আছে? আর এ দ্বারা এখানে প্রিজম কোণ বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বিচ্যুতিকোণের সংজ্ঞা থেকে যেটা বুঝলাম যে নির্গত রশ্মি আর আপাতিত রশ্মি পরস্পর যে কোণে বিচ্যুত হয় তাদেরকে বলা হয় বিচ্যুতিকোণ। তো বিচ্যুত হয় বলতে কি বোঝায়, এটা কি আমরা বুঝি? আচ্ছা, আমরা একটু চিত্রের সাহায্যে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা। এখানে আমরা একটা চিত্র আঁকবো। একটা প্রিজমের একটা সাইড নিলাম। আচ্ছা, একটা রশ্মি, এটা একটা অভিলম্ব নিলাম। একটা রশ্মি যখন আপাতিত হলো, ঠিক আছে, আপাতিত হয়ে আমরা এটা প্রিজমটার নাম দিলাম এ বি সি। রশ্মিটা যখন আপাতিত হয়ে নির্গত হবে, নির্গত হয়ে আবার বেঁকে যাবে, তাহলে এটা হলো আপাতিত রশ্মি, তাই না? আর এটা হলো নির্গত রশ্মি। তাহলে আপাতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা পরস্পর সমান্তরাল নয়, তাহলে এদের যে অন্তর্ভুক্ত কোণ, আবার একটু খেয়াল করি। এদের যে অন্তর্ভুক্ত কোণ, এই আপাতিত রশ্মি আর নির্গত রশ্মির মাঝখানে যে কোণটা, সেই কোণটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। চিত্রটাকে একটু বড় করে আঁকি। এখানে একটা রশ্মি তির্যকভাবে আপাতিত হলো, আপাতিত হয়ে বেঁকে গেল, তারপরে আবার নির্গত হলো। তাহলে এটা হলো আপাতিত রশ্মি, তাই না? আর এটা হলো নির্গত রশ্মি। এই দুই রশ্মির মাঝখানে যে কোণটা, এখানে যে কোণটা, সেটা হলো বিচ্যুতি কোণ। ঠিক আছে? আচ্ছা, ন্যূনতম বিচ্যুতি কোণ কি? বিচ্যুতি কোণ আর ন্যূনতম বিচ্যুতি কোণ দুইটার মধ্যে কি পার্থক্য? ন্যূনতম বা বিচ্যুতি কোণের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমরা জানি যে বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে। বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে। ঠিক আছে? আপাতন কোণের মান, হ্যাঁ, আপাতন কোণের মান
যদি খুব কম হয় বিচ্যুতি কোণের মান বেশি হয়। তো আপাতন কোণের মান যদি বাড়াই তাহলে কি হবে, বিচ্যুতি কোণের মান কমতে থাকবে। আপাতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মানও কমতে কমতে একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পর, ঠিক আছে, একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পর এরপর যতই আপাতন কোণের মান বাড়ায় বিচ্যুতি কোণের মান আর কমে না। তাহলে ওই সর্বনিম্ন যে মানে পৌঁছানোর পর আর কমে না, ওই সর্বনিম্ন মানকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। আবার একটু শোনো, আবার আমি রিপিট করছি যে প্রিজমে আপাতন কোণের মান বিচ্যুতি কোণের মানের উপর নির্ভর করে, বা বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে, যেটাই বলি। আচ্ছা, আপাতন কোণের মান বাড়ালে বিচ্যুতি কোণের মান কমতে থাকে, আপাতন কোণের মান বাড়াতে বাড়াতে এবার সে বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছানোর পর এরপরে যতই আমি আপাতন কোণের মান বাড়াই বিচ্যুতি কোণের মান আর কমে না, এরপরে থেকে বাড়তে থাকে। অর্থাৎ যে সর্বনিম্ন মানে পৌঁছানোর পর বিচ্যুতি কোণের মান আর না কমে বাড়তে থাকে ওই সর্বনিম্ন মানকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। আচ্ছা, এখানে সেটাই বলা হয়েছে যে দেখো যে আমি যে কথাটা বললাম স্লাইডে ওই কথাটা বলা হয়েছে বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আর না কমে আপাতন কোণের বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতি কোণের মান বাড়তে থাকে। তো এই ন্যূনতম বিচ্যুতি কোণকে বা সর্বনিম্ন বিচ্যুতি কোণকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ। প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক। আগে তোমাদের জানতে হবে যে প্রতিসরণাঙ্কটা কাকে বলে। হ্যাঁ, প্রতিসরণাঙ্ক কাকে বলে তোমাদের মনে আছে প্রতিসরণাঙ্ক কাকে বলে? আমি একটু বলছি প্রতিসরণাঙ্ক কাকে বলে। আমরা জানি যে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র ছিল, তাই না, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে। হ্যাঁ, এই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। তাহলে প্রতিসরণাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা হয়? এক এক জায়গায় এক এক রকম সিম্বল ব্যবহার করা হয়। কোনো জায়গায় মিউ দিয়ে প্রকাশ করা হয়, কোনো জায়গায় এন দিয়ে প্রকাশ করা হয়, তাই না, কোনো জায়গায় ইটা দিয়েও প্রকাশ করা হয়। তো এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ আর প্রিজমের প্রতিসরণাঙ্কের মধ্যে কী সম্পর্ক, আমরা এই সূত্রটা একটু আগে শিখেছি, বিচ্যুতি কোণ, তাই না। বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, আর প্রিজম কোণ এ সমান সমান R1 প্লাস R2। এখানে R1 হচ্ছে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ আর R2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে I1 ইকুয়াল টু I2 হবে, আর R1 ইকুয়াল টু R2 হবে, এবং ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হবে। অর্থাৎ বিচ্যুতি কোণের মান ন্যূনতম হয়। যদি ন্যূনতম হয় তাহলে কী কী চেঞ্জগুলো আসতেছে, যে I1 ইকুয়াল টু I2 হবে, আর R1 ইকুয়াল টু R2 হবে, এবং ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হবে। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করব। দেখো যে আমরা যেটা শিখলাম যে ডেল্টা ইকুয়াল টু কি I1 প্লাস I2 মাইনাস এ, তাই না। এখন যদি আমরা বা I2-র পরিবর্তে I1 বসাই তাহলে কত হবে, I1 প্লাস I1, হ্যাঁ, মাইনাস এ, ডেল্টা ইকুয়াল টু, বা এখানে কত হয় 2I1 মাইনাস এ ইকুয়াল টু ডেল্টা। এটুকু বুঝেছো? বা এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে কি হবে, এটাকে ওই পাশে নিয়ে গেলে বা 2I1 ইকুয়াল টু এ প্লাস ডেল্টা, বা I1 ইকুয়াল টু কত হবে, একটু খেয়াল করো, এ প্লাস ডেল্টা, আর নিচে কি হবে 2। এটা হলো I1 এর মান। সেমভাবে আমরা R1 এর মানটা বের করব। হ্যাঁ, এটুকু বুঝেছো তোমরা? আচ্ছা, R1 এর মানটা কি হবে আবার, আমরা কি জানি যে A ইকুয়াল টু R1 প্লাস R2, বা
এ সমান সমান R2 পরিবর্তে যদি R1 বসে তাহলে কত হবে 2R1 বা R1 ইকুয়াল টু কত হবে হ্যাঁ A/2 ঠিক আছে বুঝছো এটা হ্যাঁ R1 ইকুয়াল টু হবে A/2 এখন আমরা যে প্রতিসরণাঙ্কের যে সংজ্ঞাটা আমরা জানি সেটা হলো কি যে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত তাহলে প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু কি হবে আপাতন কোণ কি সাইন I1 আর নিচে কি হবে সাইন R1 ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা মানটা বসাই দিই তাহলে কি হবে সাইন I1 এর পরিবর্তে কি বসাবো A প্লাস ডেল্টা আর বিচ্যুতি বোঝানোর জন্য এটা A প্লাস ডেল্টা m/2 আর নিচে কি হবে সাইন A/2 এটা হলো প্রতিসরণাঙ্কের সাথে ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক বুঝতে পারছো সবাই আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা নেক্সট আলোচনায় এইগুলো আবার স্লাইডে দেখানো হয়েছে আমি যে আলোচনাগুলো করলাম তোমরা আবার একটু স্লাইডে দেখো এগুলো হ্যাঁ এখানে দেখো R1 ইকুয়াল টু A/2 বের করেছি ডেল্টা m ইকুয়াল টু কি আসছে 2I1 এখান থেকে বা I1 ইকুয়াল টু কি আসছে A প্লাস ডেল্টা m/2 এখন প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ হলে হ্যাঁ মিউ ইকুয়াল টু কী হবে সাইন I1 বাই সাইন R1 তাহলে এখানে I1 এর মানটা বসিয়ে দিলাম A প্লাস ডেল্টা m/2 আর এখানে সাইন A/2 ঠিক আছে এটি হলো যে প্রিজমের প্রতিসরণাঙ্কের সাথে ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক সরু প্রিজম সরু প্রিজম কাকে বলা হবে একটু দেখি যে সরু প্রিজম বলার শর্তটা কি কখন আমরা সরু প্রিজম বলতে পারবো যে সকল প্রিজমের প্রতিসারক কোণ এখানে প্রতিসারক কোণ বলতে কি বোঝাচ্ছে হ্যাঁ প্রিজম কোণ প্রতিসারক কোণ 60 ডিগ্রি বা এর চেয়ে বড় নয় মানে এর চেয়ে কম 60 ডিগ্রি বা এর চেয়ে বড় নয় তাদেরকে বলা হবে সরু প্রিজম ঠিক আছে যে সকল প্রিজমের ক্ষেত্রে হ্যাঁ প্রতিসারক কোণের মানটা 60 ডিগ্রি বা এর চেয়ে বড় নয় তাদেরকে বলা হবে সরু প্রিজম আচ্ছা কোনো সরু প্রিজমের উপর একটি রশ্মি খুব ছোট্ট কোণে আপতিত হলে অর্থাৎ প্রায় লম্বভাবে আপতিত হলে তখন কি হবে কোনো সরু প্রিজমের উপর একটা রশ্মি যদি খুব ছোট কোণে আপতিত হয় অর্থাৎ প্রায় লম্ব কোণে আপতিত হয় তখন কি হবে আমরা একটু এটা ব্যাখ্যা করব আচ্ছা তার আগে আমরা এই সূত্রগুলো জানি যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A এখানে ডেল্টাটা কি কোণ বিচ্যুতি কোণ এটা কি প্রিজম কোণ প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 সাইন I2 বাই সাইন R2 ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব একটু দেখি এখানে বলা হয়েছে যে R1 এবং R2 I1 এবং I2 একটু খেয়াল করি R1 R2 এবং I1 I2 যদি খুব ছোট হয় ঠিক আছে যদি খুব ছোট হয় তাহলে কি হবে সাইন I1 ইকুয়াল টু লেখা যায় I1 সাইন I2 ইকুয়াল টু কী লেখা যাবে শুধু I2 কখন সাইন R1 ইকুয়াল টু লেখা যাবে R1 আর সেমভাবে সাইন R2 ইকুয়াল টু লেখা যাবে R2 তো তখন কি হবে যে মিউ ইকুয়াল টু যেটা হবে I1 বাই R1 ইকুয়াল টু I2 বাই R2 ঠিক আছে সুতরাং I1 ইকুয়াল টু কী হবে মিউ R1 এবং I2 ইকুয়াল টু কী হবে মিউ R2 তাই না I1 ইকুয়াল টু হবে মিউ R1 এবং I2 ইকুয়াল টু কী হবে মিউ R2 এখন
আমরা যেটা জানি, আমরা কি জানি যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, হ্যাঁ, সমান সমান আমরা যদি আয়নের পরিবর্তে বসাই মিউ R1 প্লাস I2 পরিবর্তে কি বসাবো মিউ R2 মাইনাস এ। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে মিউটা কমন নিই তাহলে কত হবে R1 প্লাস R2। ঠিক আছে, আচ্ছা R1 প্লাস R2 পরিবর্তে আবার কী লেখা যায়? হ্যাঁ, তোমাদের মনে আছে প্রিজম কোণ A ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে কি দাঁড়ালো তখন? যে সুতরাং মিউ ইকুয়াল টু সুতরাং ডেল্টা ইকুয়াল টু, আমরা যদি এখানে R1 প্লাস R2 পরিবর্তে এ বসাই তাহলে কি হবে মিউ এ মাইনাস এ। যদি আমরা এখান থেকে এ কমন নিই তাহলে কি হবে মিউ মাইনাস 1। হ্যাঁ, এগুলো আবার স্লাইডে দেখানো হয়েছে, জাস্ট আমি হাতে লিখে এগুলো একটু ব্যাখ্যা করলাম। সুতরাং এখান থেকে কি বলা যায় যে বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে না। বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে না। আচ্ছা, এগুলো একটু এখানে দেখানো হয়েছে, আমি যে আলোচনাগুলো করলাম এখানে দেখো একটু, যে মিউ ইকুয়াল টু I1 I2 R1 R2 এখানে, হ্যাঁ, কখন হবে সাইন I1 ইকুয়াল টু R, যখন I1 R1 খুব ছোট এবং I2 R2 খুব ছোট হয়। ঠিক আছে, তখন আমরা ডেল্টা ইকুয়াল টু এটা লিখতে পারি। এখানে মিউটা কমন নিলাম, আবার R1 প্লাস R2 পরিবর্তে কি বসালাম এ, হ্যাঁ, এ কমন নিলাম, তাই না? সুতরাং কি বলা যায় এখানে যে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান আপাতন কোণের মানের উপর নির্ভর করে না, কেবলমাত্র প্রিজমের প্রতিসারক কোণ ও প্রিজম পদার্থের প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। প্রতিসারক কোণ এবং প্রিজম পদার্থের প্রতিসরণাঙ্কের উপর নির্ভর করে। আলোর বিচ্ছুরণ কাকে বলে? কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে, যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে বলা হয় আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, হ্যাঁ, মূল বর্ণের আলো পাওয়ার যে পদ্ধতি। যৌগিক আলো কি, যেমন আমরা কোনো সাদা আলো যদি প্রিজমের ভিতর দিয়ে গমন করে, কোনো সাদা আলো যদি প্রিজমের ভিতর দিয়ে গমন করে তখন আমরা 7টি রঙের যে আলো পাই, হ্যাঁ, এটাই হলো আলোর বিচ্ছুরণ। আচ্ছা, কেন এই বর্ণালী উৎপত্তি হয়? যে আমরা চোখে যে আলোটা দেখি, তাই না, অর্থাৎ যে আলো সূর্য থেকে আসে সেই আলোটায় কিন্তু 7টা রং আমরা দেখতে পাই না। তাহলে যখন আলো এই প্রিজমের ভিতর দিয়ে গমন করে তখন কেন আমরা এই বর্ণালীগুলো দেখতে পাই, তাই না? বা বর্ণালী কাকে বলে? কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলোর বিচ্ছুরণের জন্য মূল রঙগুলোর যে পট্টি পাওয়া যায় তাকে কি বলা হয়? বর্ণালী। শূন্য মাধ্যমে সব কয়টি বর্ণের আলোর রশ্মি একই বেগে চলে? শুধুমাত্র শূন্য মাধ্যমে সব কয়টি বর্ণের আলোক রশ্মি একই বেগে চলে, কিন্তু অন্য যে কোনো মাধ্যমে এক এক বর্ণের আলোর বেগ এক এক রকম হয়ে থাকে, এক এক বর্ণের আলোর বেগ এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, তো যখন এই আলোটা কোনো কাচের ভিতর দিয়ে বা প্রিজমের ভিতর দিয়ে গমন করে, হ্যাঁ, তখন কি হয়? যখন এই আলো কোনো কাচের ভিতর দিয়ে বা প্রিজমের ভিতর দিয়ে গমন করে, তখন এক এক রঙের আলো এক এক রকম বেগে যায়। তো এখানে বলা হয়েছে যেমন যে বেগুনি রঙের আলোর বেগের প্রায় লাল রঙের আলোর বেগ বেগুনি রঙের আলোর বেগের প্রায় 1.8 গুণ বেশি। ঠিক আছে, তাই বেগুনি আলো সবচেয়ে বেশি এবং লাল আলো সবচেয়ে কম বাঁকে। বেগুনি আলো সবচেয়ে বেশি এবং লাল আলো সবচেয়ে কম বাঁকে, ফলে বর্ণালী উৎপত্তি হয়। ঠিক আছে, এই কারণে এক এক মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভিন্ন ভিন্ন রঙের জন্য ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, সুতরাং বলা যায় যে বিভিন্ন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কের ভিন্নতার জন্য বর্ণালী উৎপন্ন হয়। অর্থাৎ মাধ্যমের যে প্রতিসরণাঙ্কর যে ভিন্নতা তার জন্য বর্ণালী উৎপত্তি হয়।
ফ্রনহোফার রেখা কাকে বলে? বর্ণালীবীক্ষণ যন্ত্র দ্বারা সৌর বর্ণালীকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওই বর্ণালীতে অসংখ্য কালো রেখা রয়েছে। হ্যাঁ, বর্ণালীবীক্ষণ যন্ত্র দ্বারা যদি সৌর বর্ণালীটা পরীক্ষা করা যায় তখন দেখা যায় যে ওই বর্ণালীতে অসংখ্য কালো রেখা রয়েছে। এই কালো রেখাগুলোর অবস্থান সুনির্দিষ্ট। এ থেকে বলা যায় যে সৌর বর্ণালী প্রকৃতপক্ষে কালো রেখা শোষণ বর্ণালী। সৌর বর্ণালী প্রকৃতপক্ষে কালো রেখা শোষণ বর্ণালী। আচ্ছা, তো এই যে কালো রেখাগুলো রয়েছে, তাই না, এই কালো রেখাগুলো কে আবিষ্কার করে? 1802 সালে ইংরেজ বিজ্ঞানী ওয়ালস্টোন সর্বপ্রথম এই রেখাগুলো লক্ষ্য করেন। পরবর্তীতে 1804 সালে জার্মান বিজ্ঞানী জোসেফ ভন ফ্রনহোফার এই রেখাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। এই জন্য রেখাগুলোকে ফ্রনহোফার রেখা বলা হয়। সৌর বর্ণালীতে প্রায় 700 কালো রেখা পাওয়া গেছে। তার মানে ফ্রনহোফার রেখা হলো বিজ্ঞানী জোসেফ ভন ফ্রনহোফারের নাম অনুসারে সৌর বর্ণালীতে যে কালো কালো রেখা লক্ষ্য করা যায় সেই রেখাগুলোকে মূলত ফ্রনহোফার রেখা বলে। ঠিক আছে, সর্বপ্রথম এটি নিয়ে পরীক্ষা করে? ওয়ালস্টোন, বিজ্ঞানী ওয়ালস্টোন, এবং পরে 1804 সালে জার্মান বিজ্ঞানী জোসেফ ভন ফ্রনহোফার এই রেখাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। আবার তোমাদের সামনে আমি হাজির হব নেক্সট ক্লাস নিয়ে। আরও বিস্তারিত আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে। আজকে যা যা আলোচনা করা হলো এগুলো বাসায় ভালো করে পড়বে। আমরা কি আলোচনা করলাম আবার একটু মনে করার চেষ্টা করি। শুরুতে আলোচনা করেছিলাম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ, তারপরে সরু প্রিজম কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে ফ্রনহোফার রেখা, তাই না, বিচ্ছুরণ, বর্ণালী উৎপত্তি হয় কেন, অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো এইগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়ো। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এবং তোমরা জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি ডাকা হচ্ছে, অর্থাৎ 25 তারিখে তোমাদের একটি প্রশ্ন আমরা দিব পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এবং সেটা 25 তারিখে তোমরা কলেজে আসবে সবাই। তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। সবাই তাহলে সবার সাথে দেখা হবে 26 তারিখ, 25 তারিখ না, 26 তারিখ, 26শে নভেম্বর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।